Hi friends, welcome to our channel Student Academy. आज আমরা W ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ টা পড়ব। আমি সৌভিক বসাক, মালদার অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন স্কুলের ছাত্র। সকলে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে আশা করি তোমাদের এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতাটা রয়েছে ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় তাহলে সহপাঠীরা এবং বড়রা মার্জনা করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমাদের যে কবিতাটি রয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তো তার প্রথমে আমরা তার কবি পরিচিতিটা পড়ে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার জন্মগ্রহণ করেছিলেন উনি 1770 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 1850 সালে। William Wordsworth was one of the pioneers of the English Romantic movement. কথাটির অর্থ হলো, লাইনের অর্থ হলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন অগ্রগামী ইংলিশ রোমান্টিক যে মুভমেন্ট ছিল, রোমান্টিকতার যে একটা যে মানে আবেগ বা সেই যে মুভমেন্টটা তৈরি হয়েছিল ব্রিটিশ সাহিত্যের ক্ষেত্রে বা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, তার মধ্যে একজন কিন্তু অগ্রগামী কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Some of his noted works include lines composed a few miles above Tintern Abbey. তার বিশেষ কিছু মানে যে লেখনীগুলো রয়েছে তার মধ্যে দুটোর উদাহরণ দেওয়া আছে এখানটাই। একটি হলো হচ্ছে মাইলস অ্যাবভ টিন্টন অ্যাবে এবং অপরটি হলো ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি প্রিলিউড। একটা হলো হচ্ছে a few miles above Tintern Abbey এবং আরেকটি হলো ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি প্রিলিউড ইত্যাদি ইত্যাদি। The poet is touched by the untainted beauty of the morning over the city of the London. কবি এখানে অচেতন যে এই যে বিউটিটা যেটা তিনি বলছেন অচেতন হয়েছেন, আনটেন্টেড মানে হলো অচেতন, এই যে অচেতন বিউটিটা মর্নিং যেটা গোটা শহরকে মানে সিটি লন্ডনকে গোটা শহরকে আবৃত করে রয়েছিল, সেটার দ্বারা কবি কিন্তু বিশেষভাবে টাচ হয়েছেন, সেটা তার হৃদয়কে স্পর্শ করেছে, অন্তঃস্পর্শী। In his poem, তার কবিতায় Wordsworth describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started. বলছে যে এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব করছেন, বর্ণনা করছেন পিওর মানে হচ্ছে বিশুদ্ধ এবং পিসফুল শান্তিপূর্ণ হচ্ছে বিউটি তার শহরকে, যেটা হচ্ছে যে সমস্ত কিছু বাস্তব কথার অর্থ হলো তোলপাড় এবং হাড়ি তাড়াতাড়ি, মানে এই যে তোলপাড় শহরে যে ব্যস্ত জীবন, কর্মময় জীবন, কর্মমুখর জীবন যেটা সকাল থেকে শুরু হয়ে যায়, সেই যে তার পূর্বে সেটা এখনো কিন্তু স্টার্ট হয়নি, তার পূর্বের যে সুন্দর যে শেষে পবিত্র যে একটা পিসফুল যে শান্তিপূর্ণ যে বাতাবরণ যে পরিবেশটা সৃষ্টি হয়েছে তার কথা কিন্তু কবি এখানে বলেছেন। The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility. বলছে কবি মুগ্ধ হয়েছেন, প্রভাবিত হয়েছেন যে সেই যে স্যামনোলেন্ট কথাটির অর্থ হলো নমনীয়, যদি আক্ষরিক অর্থ যায় আমরা কথাটার অর্থ হলো নমনীয়, তাহলে হচ্ছে যে এই যে নমনীয় যে বিউটি, এই যে সুন্দর যে বিউটি যেটা ওয়েস্টমিনস্টার ব্রিজ দেখছেন কবি সমগ্র লন্ডন শহরকে, এই যে বিউটিটা সেই বিউটিটা সেটা হচ্ছে যে মর্নিং এ যে সম্পূর্ণ শহরকে র্যাপস করে রেখেছে, মানে কভার করে রেখেছে, ঢেকে রেখেছে, আবৃত হয়ে রেখেছে। এই যে বিউটিটা সেই বিউটিটা দ্বারা কিন্তু কবি বিশেষভাবে প্রভাবিত হয়েছেন এবং তার পাশাপাশি বলছেন যে শহরকে সেটা কিন্তু ট্র্যাঙ্কুইলিটির দ্বারা আবৃত করে রেখেছে। ট্র্যাঙ্কুইলিটি কথার অর্থ হচ্ছে প্রশান্তি, শান্তিময় যে একটা বিশেষ পরিবেশ। সকালবেলা আমরা যদি দেখি চারিদিকে প্রকৃতির একটা আলাদাই আমেজ থাকে, খুব সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য আমরা সকলে কিন্তু উপভোগ করতে পারি। কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে সেটাই উপভোগ করেছেন। এবার এটার একটু ইন্ট্রোডাকশনটা আমি বলে দিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একজন ইংরেজ কবি। তিনি তার বোন হচ্ছেন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে ফ্রান্সে যাচ্ছিলেন, ফ্রান্সে, হ্যাঁ ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন। সেই সময় লন্ডনের একটি বিখ্যাত ব্রিজ যেটা হলো ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তিনি কিন্তু এই যে বিউটিটা শহরের সেটা তিনি লক্ষ্য করেছিলেন এবং তার দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। তো বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যাওয়ার সময় এই যে রচনাটা তিনি করেছিলেন
ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়িয়ে লন্ডন শহরের বিউটিটাকে দেখতে পেয়ে। এবার আমরা কবিতাতে চলে আসি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি বলছেন আর্থ, পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখার মতো নেই, দেখানোর মতো আর কিছু নেই। মানে সব থেকে সুন্দরতম যদি কোনো দৃশ্য থাকে পৃথিবীর কাছে সেটা হলো হচ্ছে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজে যা দেখতে পাচ্ছেন তিনি। ডাল would be of soul who could pass by। বলছেন ডাল মানে কথার অর্থ হলো হচ্ছে যে ভালো না, যেটা খারাপ, এরকম অর্থে তিনি বোঝাতে চেয়েছেন। কবি বলছেন ডাল would he be of soul who could pass by, যে এই লন্ডন শহরের বিউটিটাকে না থেকে তার পাশ ফিরিয়ে চলে যেতে পারে, এই বিউটিটাকে উপভোগ না করে, সে বিউটিটাকে না উপভোগ করে সে যখন শহরের পাশ দিয়ে চলে যেতে পারে, এই বিউটিটাকে সে যখন বুঝতে পারবে না, তার সে ক্ষমতাটা নেই, তাহলে সে একটা নির্বোধ, সে একটা বোকা, হতবাক, এরকম কথা তিনি কবি বলতে চাইছেন। অর্থাৎ এই যে লন্ডন শহরের যে বিউটি যেটা তিনি দেখতে পাচ্ছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দাঁড়িয়ে, সেই দিনটিও তিনি বলেছেন যে সেপ্টেম্বর 3, 1802 সালে তিনি এই যে দিনটিকে দেখছেন যে বিউটিটা শহরের, সেটা যারা উপভোগ করতে পারছে না তাদেরকে তিনি হতবাক বা নির্বাক বলে, বা মানে যারা বিউটিকে বুঝতে পারে না, এরকম কিছু একটা হিসেবে তিনি প্রকাশ করতে চেয়েছেন। তারপর এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। বলছে এ সাইট, এই যে দৃশ্যটা যে তিনি দেখছেন, এই শহরকে যে তিনি দেখছেন যে দৃশ্যটা, সেটা কিন্তু খুব টাচিং, খুব অন্তঃস্পর্শী, হৃদয়স্পর্শী। ইন ইটস ম্যাজেস্টি, তার রাজকীয়তায়, তার রাজকীয়তায় এটি খুব বিউটিফুল বলে কবি মনে করছেন। আবার আমরা ম্যাজেস্টি নামে যদি দেখি, রাজকীয় পাশাপাশি ম্যাজেস্টি, এটাও হয় যে ঈশ্বরের দ্বারা একটা বিশেষভাবে ক্রিয়েট করা একটা মহিমা, একটা সুন্দর পরিবেশ, সেটা তিনি বলতে চাইছেন। তিনি তারপর বলছেন দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই সিটিটা, এই শহর লন্ডন শহরটা, ডোথটা কিন্তু এই যে আমরা নিচে দেখতে পাবো, নিচে দেওয়া আছে ব্লু কালিতে যে ডোথ, ওল্ড ফর্ম অফ ডাস পোয়েটিক্যাল ওয়েজ। ওই যে ডাজের পুরনো ফর্ম, যেটা কবিরা ব্যবহার করে থাকেন কবিতা লেখার জন্য, ডোথ। বলছে দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এখন তার মনে হচ্ছে শহরটি যেন একটা গার্মেন্ট, একটা পোশাক আশাক পরে দিয়েছেন শহরটা, কবি ইম্যাজিন করছেন। এর দ্বারা তিনি কি করতে চাইছেন, এর দ্বারা তিনি কবিতাতে তিনি পার্সনিফিকেশন করার চেষ্টা করেছেন, পার্সনিফিকেশন করার চেষ্টা তিনি করেছেন। বলছেন তারপর দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার। তিনি বলছেন যে এই যে সকালের যে বিউটিটা, সৌন্দর্যটা, সেটাকে তিনি যখন বিশ্লেষণ করছেন, ব্যাখ্যা করছেন, তখন তিনি বলছেন যে এই সৌন্দর্যটা হলো সাইলেন্ট। সাইলেন্ট কথার অর্থ হলো নিস্তব্ধ, এবং বেয়ার কথাটির অর্থ হলো অনাবৃত, যা আবৃত হয়। তারপর তিনি বলছেন শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই। শিপস কথার অর্থ আমরা সকলেই জানি জাহাজ, টাওয়ার্স মানে উঁচু অট্টালিকা, ডোমস মানে গোলাকার যে গম্বুজগুলো হয় সেটা হলো ডোমস, আর থিয়েটার্স মানে রঙ্গমঞ্চ, এবং টেম্পলস মানে মন্দির, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস এন্ড টু দ্য স্কাই। তিনি বলছেন এই যে সমস্ত কিছু যেগুলো তিনি বললেন, এই টাওয়ার্স, ডোমস, থিয়েটার, শিপস, টেম্পলস, এগুলো ওপেন হয়ে রয়েছে, মানে একদম প্রকৃতির মুক্ত অবস্থায় হয়ে রয়েছে খোলা মাঠের ওপর। এবং এরপর তিনি বলছেন যে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। বলছেন যে সবকিছু ব্রাইট, উজ্জ্বল হয়ে রয়েছে, এবং গ্লিটারিং, চাকচিক্য ভাব, চকচক করছে, যেটা আমরা সহজ ভাষায় বলি চকচক করছে। তিনি বলছেন যে সূর্যের আলোতে, এই ব্রাইটনেসটাতে, সূর্যের আলো ব্রাইট, তো সেই ব্রাইট আলোটা সেটাতে গ্লিটারিং, চকচক করছে সবকিছু। ইন দ্য স্মোকলেস এয়ার, সকালবেলা বায়ু কিন্তু দূষণহীন থাকে। স্মোকলেস তিনি বলে ব্যাপারটাকে তিনি বোঝাতে চেয়েছেন, এখানটা একটা বিশেষ দিক তিনি কিন্তু বলছেন স্মোকলেস, ধোঁয়াহীন। শহরে কি হয়, যানজট, এই যে মানে এত গাড়ি ঘোড়া, এত যাত্রী সমস্যা যা কিছু রয়েছে, সেখান থেকে কি হয়, যানজট সৃষ্টি হয়। সেই যানজট থেকে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, বিভিন্ন শহর কিন্তু দূষিত হয়। শহর মানেই দূষণ রয়েছে। কবি সেটাই বোঝাতে চেয়েছেন, সকালবেলা কিন্তু সেই দূষণের পরিমাণ এখনো শুরু হয়নি, দূষণহীন হয়ে রয়েছে, মানে শহরটা এখনো শান্তির মধ্যে রয়েছে, মুক্ততা, পবিত্রতা তার মধ্যে রয়েছে। তারপর বলছেন তিনি নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর ভ্যালি, রক অর হিল। নেভার ডিড সান মানে সূর্য কোনোদিন কিন্তু এত সুন্দরভাবে, স্টিপ কথার অর্থ হলো হচ্ছে আলোকিত করা, কোনোদিনও কিন্তু এত সুন্দরভাবে কোনোদিনও আলোকিত কিন্তু করতে পারেনি তার প্রথম স্প্লেন্ডারে। ভ্যালি কথার অর্থ হচ্ছে উপত্যকা, রক পাহাড়, হিল এবং উপগিরি যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু সূর্য পূর্বে তার কোনোদিনও এত সুন্দরভাবে কিন্তু
আলোকিত করতে পারেনি এত সুন্দরভাবে। এক প্রকৃতির যে এই যে সৌন্দর্য যেটা কবি উপভোগ করেছেন সেটা পূর্বে কিন্তু কবি কোনোদিনও উপভোগ করতে পারেননি। সূর্যের এই যে আলো দ্বারা থেকে তিনি বলতে চাইছেন যে এত সুন্দরভাবে মানে এই যে বিউটিটা সেটা মানে কবিকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করছে, চার্ম কবি মানে পূর্ণতা, মানে এই যে পূর্ণভাবে তিনি এর মধ্যে তিনি আপ্লুত হয়ে গেছেন, মানে গভীরভাবে তিনি এই প্রকৃতির যে সৌন্দর্যটা কিন্তু উপভোগ করছেন। বলছেন নেভার স আই নেভার ফিল্ড এ কাম সো ডিপ। এই যে এটা হলো নেভার, নেভার যেটা এর নিচে দেওয়া আছে পোয়েটিক্যাল ইউজের জন্য, যেটা কিন্তু শর্ট ফর্ম হচ্ছে নেভার, নেভারের শর্ট ফর্ম যেটা পোয়েটিক্যাল ইউজের জন্য ব্যবহার করে থাকেন কবিরা। নেভার স আই, কোনোদিনও আমি এরকম দেখিনি। নেভার ফিল্ড, আমি কোনোদিনও এরকম, তো তিনি বলছেন যে এই যে সুন্দর যে প্রকৃতি যেটা তিনি দেখছেন উপভোগ করছেন সেটা কিন্তু তিনি পূর্বে কোনোদিনও দেখেননি। নেভার স আই, আমি কোনোদিনও দেখিনি কবি বলছেন। আবার বলছেন নেভার ফেল্ট, আমি কোনোদিনও কিন্তু উপভোগও করিনি। এটাই আমি যেটা বলছিলাম কবি সেটাই তিনি বলছেন যে আমি কিন্তু পূর্বে কোনোদিনও কিন্তু এটা উপভোগ করতে পারিনি, কারণ পূর্বে এত সুন্দরভাবে সূর্য স্লিপ করেনি। শহর যেটাকে তিনি বলছেন যে ডোজ ফ্যাট কাপড় মানে একটা পোশাক আশাক যে পড়ছে শহর, তিনি সেটা বলছেন। আবার তখন বলছেন যে এই যে মর্নিং এই যে বিউটিটা তিনি বলছেন সাইলেন্ট বিয়ার মানে অনাবৃত বিউটি তিনি বলছেন। এর দ্বারা কিন্তু কবি বলতে চাইছেন যে এই যে পূর্ণতা, যে এই যে শহরের যে বিউটি সেটা কিন্তু তিনি তার মধ্যে পুরোভাবে চার মতো হয়ে গেছেন। তার মানে সেই সৌন্দর্য কবিকে সম্পূর্ণ হৃদয়কে তার স্মরণ করে নিচ্ছে, হৃদয় স্পর্শী সেই বিউটি। বলছেন আমি কোনোদিনও এরকম শান্তি, এই প্রকৃতির যে শান্তি, প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু কোনোদিনও পূর্বে আমি উপভোগ করিনি। বলছেন তিনি সেটা ফেল্ট এ কাম সো ডিপ। তারপর তিনি বলছেন দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার, এখানে তিনি রিভার টেমস এর কথা বলছেন। লন্ডন শহরের অন্যতম একটি সুন্দর নদী যাকে নিয়ে লন্ডনবাসীরা বিশেষভাবে গর্ববোধ করে, সে টেমস নদী, তাকে নিয়ে তিনি বলছেন রিভার গ্লাইডেড, কথার অর্থ হচ্ছে প্রবাহিত হয়ে চলা বা বয়ে চলা। সেই নদী বয়ে চলছে তার নিজের সুইট উইল, তার নিজের উইল কথার অর্থ হলো ইচ্ছা, এবং সুইট মানে মিষ্টি, তার মিষ্টি যে ইচ্ছা, সেই ইচ্ছার সাথে সে মিষ্টি ভাবে তিনি সে বলতে চাইছে সে মিষ্টি ভাবে তার এই নদীটি বয়ে চলেছে নিজের ইচ্ছেতে। কারণ কারণ এর বিশেষ তাৎপর্য যদি আমরা দেখি, সকালবেলা কিন্তু আমাদের শহরের যে বর্জ্য পদার্থ বা যা কিছু নোংরা আবর্জনা সেগুলো কিন্তু আলটিমেটলি জলে গিয়ে বা নদীতে গিয়ে ভেসে। ইন্ডিয়াতেও তাই হয়, লন্ডনেও তাই হয়, আমেরিকাতেও তাই হয়। তাই তাই কবি বলছেন যে শহরে সকালবেলায় নদী এত সুন্দরভাবে প্রবাহিত হতে পারে তার নিজের সুইট উইলে। অন্য সময় কিন্তু তাকে, এছাড়াও যদি আমরা অন্যভাবে দেখি জল বিদ্যুৎ উৎপাদন বিভিন্নভাবে কিন্তু জলকে তার প্রবাহ পথে কিন্তু বাধা দেওয়া হয়। সেটাই তিনি বলছেন যে সকালবেলা সেটা নিজের সুইট উইলে বয়ে চলছে। ডিয়ার গড, প্রিয় ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এই যে বাড়িগুলো দেখে মনে হচ্ছে তারা যেন ঘুমিয়ে রয়েছে। এখানে গভীর তাৎপর্য হিসেবে কবি কি বলছেন, বাড়িগুলো প্রকৃতই কিন্তু বাড়িগুলো ঘুমিয়ে থাকতে পারে কি? থাকতে পারে না। বাড়ি কিভাবে ঘুমবে? বাড়ির মানুষগুলো ঘুমিয়ে রয়েছে সকালবেলা, বাড়ির প্রতিটি মানুষ। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই যে মাইটি হার্ট যেটা তিনি লন্ডন শহরকে বলছেন মাইটি অর্থাৎ অতিশয়, বা এই যে বিশাল শক্তিশালী শহর লন্ডন একটা বিশাল শহর। মাইটি অর্থাৎ অর্থ যে একটা কমার্শিয়াল সিটি হিসেবে কিন্তু মানে এই যে ব্যবসা বাণিজ্যের সিটি হিসেবে কিন্তু লন্ডন বিশেষভাবে বিখ্যাত। তাই তিনি বলছেন সে মাইটি হার্ট মানে সেই যে শহরটা যেটা বিশাল যানজটপূর্ণ, মানুষের ব্যস্ততা পূর্ণভাবে থাকে, সেটা কিন্তু এখনো লাইং স্টিল, সেটা এখনো ঘুমিয়ে রয়েছে। সেই শহরে সকালবেলার যে সুন্দর পরিবেশ সেটাতে কিন্তু এখনো সেই শহরের মানুষেরা ঘুমিয়ে রয়েছে। তাহলে আমরা এই কবিতাটা পড়ে ফেললাম। সকলে সকলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, এবং প্লিজ লাইক শেয়ার, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বিশেষভাবে শেয়ার করো সকলের মধ্যে, যেন স্টুডেন্ট একাডেমি চ্যানেলটা সকলে দেখতে পাই। সকলে আমাদেরকে পাশে থেকো আমাদের। আর কোনো রকম কোনো প্রবলেম হলে বা কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার।